সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের চতুর্থ পর্বে। এ পর্বে আমি যাব বগা লেক থেকে দার্জিলিং পাড়া পর্যন্ত। জানি না সামনে প্রকৃতি আমার জন্য কি নিয়ে অপেক্ষা করছে। বৃষ্টির কারণে মৃত ঝর্ণাগুলো সব সচল হয়ে গেছে। বগা লেকের সঠিক গভীরতা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। বগা লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার উঁচু। চারদিকে থমথমে একটা অবস্থা বিরাজ করছে। আমার মনে হচ্ছে প্রকৃতি নিজেকে গুটিয়ে রেখেছে। বগা লেকে পালিত মুরগিও আছে দেখি। ওরে বাবা, পোকাটি তো দেখছি অনেক বড় আর সুন্দর। 4টা পাখা। এই পোকাটি বিভিন্ন সময় কর্কর শব্দ করে। এর পিছনের এই জায়গাটা খালি, বেলুনের মতন দেখতে, এবং এর রং সবুজ আর লালের মধ্যে। সামনের জঙ্গলে যোগ থাকার সম্ভাবনা আছে, তাই আগেই আমাকে সতর্ক হওয়া উচিত। বগা লেক থেকে দার্জিলিং পাড়া হয়ে কেওকারাডাঙ্গের উদ্দেশ্যে আমার যাত্রা শুরু করলাম। প্রকৃতি এখনো থমথমে মেজাজে রয়েছে। সামনের দিকে যতই এগোচ্ছি জঙ্গলের ঘনত্ব ততই বাড়ছে। আমাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। আকাশে দেখছি মেঘের ঘনঘটা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। দেখুন, একটা ঝর্ণা পাহাড় থেকে নামতেছে। পথে চলতে চলতে দেখলাম একটি ঝর্ণা। ঝর্ণাটি ছোট হলেও দেখতে বেশ সুন্দর। দূর থেকে ঝর্ণাটি দেখতে ছোট মনে হলেও আসলে ওটা অত ছোট নয়। রাস্তায় চলার পথে এরকম মোটা মোটা গাছ আমার চোখে পড়েছে। বগা লেক থেকে দার্জিলিং পাড়া হয়ে কেওকারাডাং যাওয়ার পথে আমি এই রকম অনেক ঝর্ণা দেখেছি। আর সামনে আরো অনেক ঝর্ণা আমার চোখে পড়বে বলে মনে হচ্ছে। যেখানে শুধু প্রাণীদের রাজত্ব, আর এখানে রাজা প্রকৃতি। আমি একটি মৃত ঝরার পথ ধরে সামনের দিকে যাচ্ছি। আদিবাসীদের সাথে খুব কাছ থেকে মিশেছি এবং তারা আমাদেরকে বলেছে এখানে বাঘও আছে, ভাল্লুকও আছে, এমনকি আরো বিষাক্ত প্রাণীও আছে। দর্শক, এই দেখেন আরেকটা ঝর্ণা। এটি একটি ঝরার পথ। এই ঝরাটি আমার কাছে মৃতপ্রায় বলে মনে হচ্ছে। এই গভীর অরণ্য দিয়ে আমি হেঁটে চলছি। জানি না সামনে আমার জন্য কি আছে। অনেক বড় গাছ ওটা। বুনো লতাগুলো গাছটাকে মায়ের মতো আঁকড়ে রেখেছে। যাক, একটু খালি জায়গাও পেলাম পথে। একটা ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমাদের সামনে মনে কোনো একটা ঝর্ণা পড়বে। আসেন দেখি। এই যে একটা গাছ, এই মোটা গাছটাকে আমরা পথে ফেলা, এপার ওপার ঝর্ণা, পাথর, শ্যাওলা পড়ে গেছে পাথরগুলা। বগা লেক থেকে কেওকারাডাং যাওয়ার পথে 20 থেকে 30টা ঝর্ণা এই পর্যন্ত আমাদের চোখে পড়েছে। আরো সামনে প্রায় 20 থেকে 30টা ঝর্ণা আমাদের চোখে পড়বে। তার মানে 50 থেকে 60টা ঝর্ণা এই পথেই আছে। এই জঙ্গলে হিংস্র প্রাণী না থেকেই পারে না। দূর থেকে ওই পাহাড় দেখে মনে হচ্ছে সবুজের চাদর মুড়ি দিয়ে আছে। ওই তো জুম চাষিদের জুম ঘর। জুম চাষের সময় ওরা ওখানে বিশ্রাম নেয়। যতই সামনের দিকে এগোচ্ছি ততই জঙ্গলের ঘনত্ব বাড়ছে। আমাকে এখন থেকে সতর্ক অবস্থায় এগোতে হবে, তা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সামনে আরো দুর্গম জায়গা আসবে, সামনে মেঘ আসতেছে। পাহাড় চলছে না। কি অপরূপ সুন্দরভাবে জড়িয়ে আছে সিন্ধি-লতাগুলো। আকাশটা ভারী হয়ে আছে, মনে হয় বৃষ্টি হবে। দর্শক, আমার সামনে আরেকটি ঝর্ণা পড়ছে।
এই সরু পিচ্ছিল রাস্তা দিয়ে আমাকে নিচের দিকে নামতে হবে। সামনে একটা ঝর্ণা আছে, ওটাকে দেখার জন্য। আমার ঠিক পিছনে দেখেন বিশাল বড় একটা ঝর্ণা। এ পর্যন্ত যতগুলো ঝর্ণা আমি পথে দেখেছি, এই ঝর্ণাটা সবচেয়ে বড়। তবে এখানে আমাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ এখানে জোক থাকার সম্ভাবনা আছে। শ্যাওলায় ভর্তি পাথরের ওপর দিয়ে বছরের পর বছরে ঝর্ণা ঝরছে। এই জায়গাটা খুব পিচ্ছিল, আমাকে সাবধানে পা ফেলতে হবে, তা না হলে একবার পিছলে গেলে তো কথাই নেই, সোজা উপরে। এবার আমাকে সামনের দিকে এগুতে হবে। আমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 ফিট উঁচুতে চলে এসেছি। আমাকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। পথ চলতে চলতে আরেকটি ঝর্ণা পেয়ে গেলাম। ঝর্ণাটি যদিও ছোট, কিন্তু ঝর্ণার প্রবাহিত পাহাড়টি পাথরের। এই ঝর্ণার চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। যে গভীর জঙ্গল, এখানে বাঘ ভাল্লুক না থেকেই পারে না। দূর থেকে ওই জঙ্গলটাকে দেখে আমার গা শিউরে উঠছে। অনেক গভীরে চলে এসেছি আমি। প্রচুর স্পিডে দৌড়ে আসতেছে মেঘ। আমার চারপাশ আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। দূরে আমি একটি ঝর্ণা দেখতে পাচ্ছি। আমাকে ওই ঝর্ণার পথ ধরেই এগুতে হবে। ওই ঝর্ণাটির নাম চিংড়ি ঝর্ণা। আমি চিংড়ি ঝর্ণার দিকে এগুচ্ছি। কি দুর্গম ও ভয়ঙ্কর পথ রে বাবা! কি ঘন জঙ্গল চারপাশে। এখানে বাঘ ভাল্লুক সাপের মতো ভয়ঙ্কর ও হিংস্র প্রাণী না থেকেই পারে না। আমি চিংড়ি ঝর্ণার নিচে চলে এসেছি। আগে এর চারপাশটা একটু ভালোভাবে দেখে নিই। আমার এই অভিযানে যতগুলো ঝর্ণা দেখেছি, আমার মনে হচ্ছে এই চিংড়ি ঝর্ণা সবচেয়ে বড় ঝর্ণা। এর পানি ঝরার দৃশ্য দেখলেই বোঝা যায় ও আসলেই বড় ঝর্ণা। শুধু নিচ থেকে দেখেই যাব তা হয় না, এর উৎসে আমাকে যেতেই হবে। যাই, উপরে উঠি। পাথরগুলো খুবই পিচ্ছিল, একটু সাবধানে যেতে হবে। চিংড়ির উৎসে আমার যাওয়া সম্ভব না, খুবই পিচ্ছিল ভয়ঙ্কর পথ এটা। ওরে বাবারে, পড়ে গেছি আমি। এবার আস্তে আস্তে আমাকে নিচের দিকে নামতে হবে। একটু আগে পা পিছলে পড়ে গিয়ে আমি কোমরে চোট পেয়েছি। আমাকে খুব সতর্কতার সাথে নিচে নামতে হবে। এই পাথরগুলো এতই পিচ্ছিল, আমাকে বসে বসে নামতে হচ্ছে। যাক, আমি প্রায় নিচে চলে এসেছি। নিচে নেমেই আগে নিজেকে ঠিকঠাক করে আবার আমার যাত্রা শুরু করব। নিচ থেকে চিংড়িকে দেখতে খুবই সুন্দর লাগছে। ওর পানি পড়ার বেগটা বেশি, কারণ ওর এখন ভরা যৌবন। আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। এবার আমাকে আরো উপরের দিকে উঠতে হবে। যে রাস্তা দিয়ে আমি সামনে এগুচ্ছি, এটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। যে কোনো সময় আমি আক্রমণের শিকার হতে পারি ওত পেতে থাকা কোনো ভয়ঙ্কর হিংস্র প্রাণীর। আমি খুব সাবধানতার সাথেই সামনের দিকে এগুচ্ছি। আমরা এবার কেওক্রাডাঙ্গে যাচ্ছি। কত হাজার জোক আমার ভিতরে আছে এটা আমি জানি। দেখে শুনি আমাকে এগুতে হবে। আমার পা আর চলছে না, যে পিচ্ছিল পথ। ওরে বাবা, এই যে দেখছি খাই, বৃষ্টির পানির স্রোতে খাই সৃষ্টি হয়েছে। পিচ্ছিল পথ দিয়ে সাবধানে যেতে হবে। পথ চলতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। দেখেই মনে হচ্ছে এই জায়গাটিতে সাপ রয়েছে। সামনে মনে হচ্ছে ঝর্ণার আওয়াজ। ওই তো ঝর্ণার পানি বয়ে যাচ্ছে অবিরাম ধারায়। এই বাঁশের সাঁকো দিয়ে আমাকে পার হতে হবে। এই সাঁকোর নিচ দিয়ে বয়ে চলছে ঝর্ণা ধারার পানি। আমার এই অভিযানে কত যে ঝর্ণা চোখে পড়ল। আমি যতই সামনের দিকে যাচ্ছি, ততই মনে হচ্ছে ভয়াবহতা বাড়ছে। এই জুম ঘরটিতে একটু বিশ্রাম নিয়ে নেই। পাশের পাহাড়টিতে একটি জুম ঘর দেখতে পাচ্ছি। এই দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে আমরা 4.5 ঘন্টা হাইটে আসছি।
যতই সামনে যাচ্ছি মনে হচ্ছে চারদিকে মেঘ তার তাণ্ডব লীলা চালিয়ে অন্ধকার করে দিচ্ছে। আর কিছুক্ষণ পরে এই মেঘ হয়তোবা বৃষ্টি হয়ে ঝরে আমাকে ভিজিয়ে দেবে। আমি দার্জিলিং পাড়ার খুব কাছাকাছি চলে এসেছি। সামনে আমাকে পাড়ি দিতে হবে দুর্গম থেকে দুর্গমতর পথ, যা কল্পনাতীত আমার জন্য। আমি আমার এই অভিযানে বেঁচে থাকার জন্য খাবার বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করেছি, কিন্তু সামনে হয়তোবা আমার বেঁচে থাকার খাবারের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল হতে হবে। চারপাশটা কেমন যেন থমথমে মনে হচ্ছে। যে পাশেই তাকাই কোথাও একটু প্রাঞ্জলতা খুঁজে পাচ্ছি না। আকাশ ভারী হয়ে গেছে মেঘে। জানি না কোন পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। পাহাড়ের প্যানেল ধরে 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 আপনি দেখেন আমার পিছনে এগুলো মেঘ না, এগুলো কিন্তু বৃষ্টি নেই, এগুলো মেঘ। এবং এই দৃশ্যটা উপভোগ করার জন্য আমাদের 2 দিন 2 রাত্র সময় লাগলো এই পর্যন্ত আসতে। আমরা কেওক্রাডাঙ্গা এখনো যাইনি, আমরা উঠতেছি। ওই দেখেন পাহাড়। মেঘ বহাল তবিয়তে আস্তে আস্তে চারপাশ ঢেকে ফেলছে। আর কিছুক্ষণ পরেই হয়তো আমিও মেঘের হাতে বন্দী হয়ে যাব। মেঘ চারপাশে যে তাণ্ডব লীলা শুরু করেছে তাতে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, আমাদের এখানে বৃষ্টি চলে আসছে অলরেডি। আমার পিছনে ওই যে পাহাড়টা দেখতেছেন, ওইটা কেওক্রাডাং। আমরা ওইটার উপরে উঠবো। বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। সামনে দার্জিলিং পাড়া ছাড়া আর কোনো নিরাপদ আশ্রয় নেই। আমাকে কতগুলো যোগ যে ধরেছে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। দার্জিলিং পাড়া গিয়ে ভালো করে দেখতে হবে। মেঘ চারপাশ যেভাবে অন্ধকার করে ফেলছে তাতে মনে হচ্ছে দীর্ঘক্ষণ বৃষ্টি হবে। যাই, আগে নিরাপদ আশ্রয়ে যাই। বৃষ্টি নামছে, কিছুক্ষণ আমার ক্যামেরাটা বন্ধ রাখতে হবে। নিরাপদ আশ্রয়ে এসে আগে কাপড় থেকে যোগ বের করি, পরে অন্য কথা। এই বদযোগটা অনেকক্ষণ আমাকে বিরক্ত করেছে। ও আমার শরীরের এমন একটা স্থানে ছিল যা বলাটা আমার জন্য লজ্জাকর। আমার শরীরের রক্ত খেয়েও কেমন তরতাজা হয়ে গেছে। আমার রক্তের গন্ধ পেয়ে বেয়াদবটা এখনো আমার দিকে ধেয়ে আসছে। কেমন হারামি রে বাবা। এটা অলরেডি 5-6টা কামড় দিছে। শরীর থেকে বেশ অনেক রক্ত নিয়ে গেছে। আর বাইরে দেখেন মেঘ আর মেঘ। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমি দার্জিলিং পাড়ায় আশ্রয় নিয়েছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে। থামলেই আমি আমার কেওক্রাডাঙের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে মরা ঝর্ণাগুলো সচল হয়ে গেছে এবং সেই সাথে সাপ, যোগ, বাঘ সহ হিংস্র প্রাণীদের আনাগোনাও বেড়ে গেছে। তারপরও আমাকে এগুতে হবে সামনের দিকে, কারণ ভয় থমকে যায় সাহসের আড়ালে। দার্জিলিং পাড়া একটি গ্রাম যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2800 ফিট উপরে অবস্থিত। এই গ্রামের প্রায় 80% জনগণই খ্রিস্টান ধর্মাবলম্বী। এই ফাঁকে আমি আমার ভেজা কাপড় চোপড় চুলার আঁচে শুকাতে দিয়েছি। বাতাসের চাপ ও মেঘের কারণে এখানে ঠান্ডার পরিমাণটা বেশি। আর এই অবস্থায় ভেজা কাপড় পরে থাকা আর নিজের মৃত্যু ডেকে আনা একই কথা। মেঘের ধোঁয়াশা ভাবটা আস্তে আস্তে কমছে, কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে। আসলে এই জায়গায় এমন একটা পজিশনে আছি, পজিশনটা আসলে ফেসে যাওয়ার মতো। এখানকার মানুষের কাছে এই ওয়েদারটা রেগুলার, কিন্তু আসলে এই ওয়েদারটা রেগুলার ওয়েদার না। এখানে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টিটা। কারণ আমরা যত উপরে যাচ্ছি ততই ঠান্ডা বাড়তেছে এবং মেঘ বাড়তেছে। বৃষ্টির কারণে আমাদের ক্যামেরাগুলো সব অবস্থায় রাখতে হবে এবং খুব ভয়ঙ্কর দুর্গম অবস্থা। ঝর্ণাগুলো সব সচল হয়ে গেছে। আর এই অবস্থানে আমরা আসলে আর কিছু করার নাই আমাদের। বৃষ্টির কারণে আমার ওয়্যারলেস ক্যামেরা ব্যাগ সহ সকল সরঞ্জাম ভিজে গেছে। আসার পথে চিংড়ি ঝর্ণায় আমি আমার মোবাইল ও একটা ওয়্যারলেস হারিয়ে ফেলেছি, যার জন্য আমার সকল যোগাযোগ বিচ্ছিন্ন। আমার সকল ওষুধপত্র বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
দার্জিলিং পাড়ায় আমি আশ্রয় নিয়েছি একটি চায়ের দোকানে। এটা শুধু একটা চায়ের দোকান না, এটা একজনের বাড়ি। দার্জিলিং পাড়ার মানুষরা খুবই অতিথিপরায়ণ। নাড়তে কষ্ট হচ্ছে, খুব ভয়ঙ্কর অবস্থা। এখন যেহেতু ক্যামেরা আমরা অন করতে পারতেছি না, ক্যামেরা অন রাখতে পারতেছি না, সেহেতু আমরা এখানে একটা ব্রেকিং সিট দাঁড় করাচ্ছি। সেটা হচ্ছে আমরা ক্যামেরাটা যাতে অন করে আপনাদেরকে এটার দৃশ্যটা উপভোগ করাতে পারি কিছু কিছু, এই জন্য আমরা একটা পদ্ধতি নিচ্ছি ক্যামেরা সেফ রাখার জন্য। আজ এই পর্যন্তই, আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে। দর্শক, আগামী পর্বের অভিযান হবে দার্জিলিং পাড়া থেকে কেওক্রাডাং পর্যন্ত। আগামীকাল পরিচয় হব নতুন কোনো প্রাণীর সাথে। অভিযান চালাবো নতুন জায়গায়। আপনার বাসায় বন্দি থাকা কোনো প্রাণী থাকলে তাকে ছেড়ে দিন, প্রকৃতিকে প্রকৃতির কাছে ফিরিয়ে দিন। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা।